নতুন সরকারের শপথ আজ। ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের বাইরে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ভেতরে নেবেন এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ধোঁয়াশা। দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার তারেক রহমানের। ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ। ছেড়ে দেয়া বগুড়া 6 আসন শূন্য ঘোষণা। সংসদে দায়িত্বশীল থাকবে জামায়াত। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাখবে ভূমিকা। সনদে সই করল এনসিপি। সংসদে বাস্তবায়নের আশা। সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ। বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন হলে চিরতরে বন্ধ হবে ফ্যাসিবাদ ফেরার পথ। এবং ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে রাজধানীর কারওয়ান বাজারে 5তলা ভবনের আগুন। দাহ্য পণ্য থাকায় বেগ পেতে হয় নেভাতে। জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। পঞ্চাশ ঘন্টার বিশেষ সম্প্রচারে ভোরের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাত রাজা সোয়া। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা। বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হবেন 1000-এর বেশি দেশি বিদেশি অতিথি। এর আগে সকালে সংসদ ভবনের শপথ কক্ষে সিসির কাছে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ সামনে রেখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর একই দিন সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন সংসদের শপথ কক্ষে। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে এমপিরা শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শপথ কক্ষে শপথ হবে শুধুমাত্র সংসদ সদস্য মহোদয়দের, আর মন্ত্রিসভার শপথটা বাইরে হবে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাসা প্রস্তুত করছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, প্রস্তুত আছে 37টি বাসা। এছাড়া নতুন প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী বাসভবনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন মন্ত্রীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একজন মন্ত্রী মহোদয় আসেন, তার জন্য একজন গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। মঙ্গলবার সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ নেবেন 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর বিকেল 4টায় রাষ্ট্রপতি শপথ পড়াবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্যদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির 15,000 সদস্য। স্ট্যান্ড বাই থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ও K9-এর মতো বিশেষায়িত ইউনিট। শপথ অনুষ্ঠানের জন্য আজ সকাল সন্ধ্যা বন্ধ থাকবে লেক রোড ও মানিক মিয়া এভিনিউ। মাসুদুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে নতুন সরকারের শপথ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন 1000-এর বেশি দেশি বিদেশি অতিথি। মেগা ইভেন্ট সামনে রেখে দক্ষিণ প্লাজায় চলছে কর্মযজ্ঞ।
শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় এরই মধ্যে দক্ষিণ প্লাজা জুড়ে সুইপিং করেছে বম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান করছেন গোয়েন্দারা। সংসদের প্রবেশপথ ও ভেতরে মিলিয়ে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা। এছাড়াও স্ট্যান্ডবাই থাকবে বিশেষায়িত সব ইউনিট। ডিএমপি বলছে মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় থেকেই দেওয়া হবে নিরাপত্তা। প্রোটোকলের জন্য প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি। আনা নেওয়া থেকে শুরু করে রুট কেন্দ্রিক প্লাস হয়েছে সংসদ ভবনের চতুর্পাশে পেরিফেরাল একটা ডিপ্লয়মেন্ট থাকবে, এরপরে ইনার কর্ডনে থাকবে, তারপর মন্ত্রী বা যারা শপথ গ্রহণ করবেন তাদের জন্য একটা আলাদা জোনেই করা থাকবে যেখানে অন্যরা হয়তো যেতে পারবে না। আমাদের এরকম কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে। শপথ অনুষ্ঠানে নিরাপত্তায় থাকবে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির 15,000 সদস্য। কোনো শঙ্কা না থাকলেও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মিটিং হয়েছে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তারা নিয়োজিত থাকবে। কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত কোনো থ্রেট আমরা আশঙ্কা করছি না। আমরা মনে করছি এটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। মণিপুরি পাড়া ও আসাদ গেট সংলগ্ন সংসদ ভবনের প্রবেশপথ দিয়ে ঢুকতে হবে অনুষ্ঠান স্থলে। আয়োজন নির্বিঘ্ন করতে মানিক মিয়া এভিনিউ ও লেক রোডে মঙ্গলবার সকাল থেকেই বন্ধ থাকবে যান চলাচল। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নেই কোনো নিরাপত্তা আশঙ্কা। তারপরেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় নির্বাচনের মতো এই অনুষ্ঠানকেও সর্বোচ্চ নিরাপদ করতে চায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল সহ দক্ষিণ এশিয়ার 6 দেশের প্রতিনিধি ঢাকায় আসছেন। সোমবার সকালে ঢাকায় পৌঁছান নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। ভারতের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পাকিস্তানের পক্ষে আসছেন পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। শ্রীলঙ্কা থেকে আসছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা। আসছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। বলেন, নবীন প্রবীণদের সমন্বয়ে হবে বিএনপির মন্ত্রিসভা। এদিকে বিরোধী দলের ছায়া সংসদকে স্বাগত জানালেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে সোমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ের সামনে ভিড় করেন দলটির নেতাকর্মীরা। বেলা 1টার দিকে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান। এর আগে সকাল থেকেই বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে জয়ী বিএনপির সংসদ সদস্যরা আসেন গুলশানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা হলে স্বাগত জানাবে বিএনপি। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, সংসদে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে বিরোধী দল। গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য, সেটা তো সবার জানা আছে। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। এদিকে রাজধানীর মহাখালীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানান, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন। নবীন প্রবীণদের সমন্বয়ে গঠন হবে বিএনপির মন্ত্রিসভা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। ঐক্য বাংলাদেশের সম্পদ। আগামী দিনে এই ঐক্যের কারণেই বাংলাদেশে এগিয়ে যাবে। সামরিক বাহিনীকে যেন আর রাজনীতিকরণ করা না হয় সে আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে দলগুলোর সহযোগিতা চান তিনি। ইসলামী আন্দোলনের নেতারা ব্রিফিংয়ে বলেন, তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। ভালো কাজ করলে সমর্থন ও বিতর্কিত কিছু করলে প্রতিবাদ করবে ইসলামী আন্দোলন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা 7টার দিকে তার গাড়িবহর চরমোনাই পীরের সিদ্ধেশ্বরী রোডের বাসভবনে প্রবেশ করে। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলনের আমির। প্রায় 1 ঘন্টা তারেক রহমান সৈয়দ রেজাউল করিমের বাসায় অবস্থান করেন। সৌজন্য সাক্ষাতে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, গণতান্ত্রিক পন্থায় দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। বলেন, 2 দলীয় প্রধানের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। ভালো কাজ করলে সমর্থন ও বিতর্কিত কিছু করলে প্রতিবাদ করবে বলেও জানান তিনি। আমরা সবাই একত্রিত হয়ে দেশটাকে যেন আমরা সুন্দর করতে পারি, এই কথাটাই আমরা বিশেষ করে তার সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করেছি এবং তার আলোচনার মধ্যে আমরা এতটুকু আশ্বাস পেয়েছি যে সেও আমাদের সাথে কমিটমেন্ট করেছে ঐক্যতা, সৌহার্দ্যতা, সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার কোনো সিদ্ধান্ত দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন চরমোনাই পীর। আজকে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শপথের আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসন শূন্য ঘোষণা করেছে ইসি। সোমবার এ সংক্রান্ত একটি চিঠি ইসির কাছে পাঠান তিনি। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে নবনির্বাচিতদের শপথ রয়েছে। বৃহস্পতিবারের ভোটে বিজয়ী 297 জনের গেজেট হয়েছে শুক্রবার। এ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান 2টি আসনে ভোট করে জিতেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারেন, আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য 1টি আসনের প্রতিনিধিত্ব করবেন। সেক্ষেত্রে 2টি আসনে নির্বাচিত হলেও ঢাকা 17 আসনের প্রতিনিধিত্ব করার বিষয়টি ইসি সচিবালয়কে জানান বিএনপি চেয়ারম্যান। সংসদে দায়িত্বশীল থাকার পাশাপাশি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে জামায়াত। মগবাজারে বিজয়ী এমপিদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচিত এমপিদের নিয়ে সোমবার সন্ধ্যায় মগবাজার আল ফালা মিলনায়তনে জরুরি সভা করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সভার শুরুতেই তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে ভূমিকা রাখবে জামায়াত। সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলেও প্রত্যাশা তার। জনস্বার্থ সংরক্ষণ, দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব নেওয়ার পরে আমরা তাদেরকে আশ্বস্ত করব, দেশ এবং জাতির স্বার্থে আপনাদের পাশে আছি। আমরা হাতে হাত রেখে কাজ করব। স্বার্থ বিঘ্নিত হলে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই পাহারাদারির মধ্য দিয়ে একটা জাতিকে আমরা কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় উঠাতে পারবো বলে আমরা আশাবাদী। এর আগে বিকেলে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় ঐক্য। প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলের আগে সমাবেশে 11 দলের নেতারা সহিংসতার চিত্র তুলে ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন। এই বাংলাদেশের নব্বর কোন জালিম টিকতে পারবে না, কোন 9-6 চলবে না। সংস্কারে জনগণে যে ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে দেশ। নির্বাচনে অনিয়ম, ম্যানিপুলেশন, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নতুন করে রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুঁসে উঠেছে। এ সময় ইসিতে যেসব আসনের ফলাফল নিয়ে অভিযোগ দেওয়া হয়েছে সেগুলোর দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান 11 দলীয় ঐক্যের নেতারা।
থামতে জানে না, আমরাও থামবো না ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জীবন অবশেষে জুলাই জাতীয় সনদে সই করল এনসিপি। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলটির আহ্বায়ক সনদে স্বাক্ষর করেন। নোট অব ডিসেন্টে স্পষ্ট বক্তব্য দরকার জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সনদ বাস্তবায়নের জন্য সংসদে যাবে তার দল। এ সময় গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের আশা প্রকাশ করেন এনসিপি নেতারা। জাতীয় সনদ এখন এই জাতির সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকারের শেষ দিনে জুলাই সনদ স্বাক্ষর করল জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপি। 17 অক্টোবর বিএনপি, জামায়াত সহ 24টি দল সংসদ ভবনে সনদে স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়া ও আইনি ভিত্তি নিয়ে সংশয় জানিয়ে অনুষ্ঠান বর্জন করে দলটি। মূলনীতি সহ কয়েকটি বিষয়ে আপত্তি জানিয়ে বাম ঘরানার 4টি দলও স্বাক্ষর করেনি। আমরা তাদেরকে অভিনন্দিত করি। 13 নভেম্বর সনদ বাস্তবায়নে সরকার গেজেট প্রকাশ করে। ত্রয়োদশ নির্বাচনেও হাঁ ভোটের পক্ষে রায় দেয় জনগণ। অবশেষে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির 6 সদস্য, স্বাক্ষর করেন সনদে। পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সনদে স্বাক্ষর করেছে তার দল। গণভোটের জনরায় বাস্তবায়নে আশা প্রকাশ করেন তিনি। নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না, ফলে নোট অফ ডিসেন্ট নিয়ে স্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন। গণভোটের জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ পক্ষে এসেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি। এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার জন্য। দেরিতে স্বাক্ষর করা নিয়ে দলটির সদস্য সচিব জানান, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা ছিল। জুলাই সনদের মধ্য দিয়ে আমরা যতটুকু অর্জন করতে পেরেছি, সে অর্জনকে যেন আমরা পুরো মাত্রায় আমাদের করে পেতে পারি, বাংলাদেশ রাষ্ট্র যেন জুলাই সনদের পূর্ণ সুফলটা ভোগ করতে পারে, তারই নিরিখে আমরা আজকে জুলাই সনদের যে আনুষ্ঠানিকতা, স্বাক্ষরের আনুষ্ঠানিকতা আমরা আজকে সম্পন্ন করেছি। আমরা আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে এবারের যে নির্বাচন, সেটা যেমন একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। গণভোটের রায়ের পর সংসদের 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা আছে। আমরা জুলাই জাতীয় সনদ সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই নির্বাচনের উৎসবমুখর পরিবেশ স্মরণীয় হয়ে থাকবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরে পেয়েছে দেশের মানুষ। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফেরার পথ চিরতরে বন্ধ হবে উল্লেখ করে ডক্টর ইউনূস আরও বলেন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি যেন আর ফিরে না আসে, সেই পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল, যা আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি, যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা একটি উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করেছি, যার মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা। বাংলাদেশ যেন আর কখনো মানবাধিকারহীন রাষ্ট্রে পরিণত না হয়, সেই লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছে এবং কমিশন গঠন করা হয়েছে। ভবিষ্যতে আর কখনো কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফেসিবাদ প্রতিষ্ঠিত না হয়, শত শত আইনাঘর সৃষ্টি না হয়, বিচার বহির্ভূত হত্যা ফিরে না আসে, সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয়। প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ও গভীর সংস্কার। এই উপলব্ধি থেকেই অন্তর্বর্তী সরকার তার সংস্কার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আমরা যারা এই অর্থনীতি আবার চালু করার দায়িত্ব পেয়েছিলাম, তারা দিশা খুঁজে পাচ্ছিলাম না। এখন যাবার সময় স্বস্তি পাচ্ছি যে আমরা অবস্থার মোকাবেলা করতে পেরেছি এবং নতুন অর্থনীতির বুনিয়াদ রচনা করে রেখে যেতে পারছি। এখন আর পাওনাদাররা আমাদের তাড়া করতে আসবে না। আন্তর্জাতিক লেনদেনে আমরা চোখে অন্ধকার দেখব না। আমাদের রিজার্ভের পরিমাণ এখন $34 বিলিয়ন।
বিএনপির সুশাসন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রিসভায় দক্ষ যোগ্যদের দেখতে চান বিশ্লেষকরা। তারা বলছেন, অভিজ্ঞতার পাশাপাশি মন্ত্রিসভায় নবীন প্রবীণের সমন্বয় প্রয়োজন। বুলবুল রেজার রিপোর্ট। দীর্ঘ ২০ বছর পর মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এই ২ দশকে বিএনপিকে পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। অবশেষে ১২ ফেব্রুয়ারির ভোটে জনগণ আস্থা রেখেছে দলটির ওপর। ২১২ আসনের ভূমিধস বিজয়ের পর এখন রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপির মন্ত্রিসভা কেমন হওয়া উচিত, এমন প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলছেন, সততার কোনো বিকল্প নেই, দক্ষতা আর অভিজ্ঞতা হওয়া উচিত অন্যতম মাপকাঠি। মন্ত্রী হবেন বা যারা এমপি হবেন তাদের মাথায় রাখতে হবে যে আমি মন্ত্রী হিসেবে ওই মন্ত্রণালয় বা এমপি হিসেবে ওই এলাকা, এটি আমার এলাকা বা আমার বাবার এলাকা, এই ভাবনাটা থেকে দূরে থাকতে হবে, এবং তাহলেই কিন্তু একটা সঠিক সূচনা হবে বলে আমি মনে করি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা আমরা বলছি, এটি আমার বলতে কোনো দ্বিধা নাই, যেটি একদিনে হবে না, কিন্তু তার শুরুটা কিন্তু হবে এই মন্ত্রী পরিষদের প্রথম দিনের কাজ থেকে। অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র আর পররাষ্ট্র এই ৪ মন্ত্রণালয়ের মন্ত্রী বাছে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ এই রাষ্ট্রবিজ্ঞানীর। একটা হলো স্পেশালাইজড নলেজ, নীতি নির্ধারণের যে জ্ঞান, আরেকদিকে তার রাজনৈতিক অভিজ্ঞতা। দুইটার মিশেল যাদের মধ্যে আছে তারা অধিকতর ভালো করবে। সরকার যে ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে তার বিদেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতে হবে। আমি অর্থ মন্ত্রণালয়কে ১ নম্বর দিব, পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২ নম্বর, ৩ নম্বর হচ্ছে স্বরাষ্ট্র, ৪ নম্বর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এই ৪টা মন্ত্রণালয় আপনার দক্ষ লোক ছাড়া আপনি দেশ চালাইতে পারবেন না। সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ মোকাবিলায় এবারের মন্ত্রিসভায় প্রবীণদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। দলের যারা প্রবীণ এবং ত্যাগী সংগ্রামী নেতৃত্ব যারা আছেন তারা এই মন্ত্রী পরিষদে থাকবেন, এটা স্বাভাবিকভাবেই প্রত্যাশিত। অভিজ্ঞতার একটা তো মূল্য আছে, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এইবার বিএনপি তাদের দল থেকে যাদেরকে মনোনয়ন দিয়েছিলেন, প্রবীণ এবং নবীনদের একটা সমন্বয় দলের মধ্যে আছে। একটা নবীন এবং প্রবীণের যদি একটা সমন্বয় হয়, প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের যে নতুন দৃষ্টিভঙ্গি, এটার সমন্বয় এখন খুবই জরুরি। রাষ্ট্র পরিচালনায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, তার কতটা বাস্তবায়ন সম্ভব সেটি মন্ত্রিসভা দেখে ধারণা পাওয়া যাবে, এমনটা বলছেন বিশ্লেষকরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে বিজয়ী এমপি ও নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানাতে যাচ্ছি সহকর্মী মাকসুম আলম খানের কাছে। মাকসুম, আপনাকে স্বাগত। ধন্যবাদ জিন্নাতারা যশোয়া। আসলে আপনার মাধ্যমে দর্শকরা জানতে পারছিলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে আসলে শুধু রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা বাড়তি রোমাঞ্চ, কৌতূহল কাজ করছে। কিন্তু আপনার কাছে একটু জানতে চাই মাকসুম, যারা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বা নতুন মন্ত্রিসভায় স্থান পাবেন, তাদের সম্পর্কে আপনার কাছে কি কি তথ্যপাত্র আছে? আমি জানাবো, যেটা বলছিলাম আর কি, যে বাড়তি রোমাঞ্চ, কৌতূহল কাজ করছে যে মন্ত্রিসভায় কারা যাচ্ছেন, কোন মন্ত্রণালয়ে কে বসছেন, এরকম একটা কৌতূহল। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া ফলো করে থাকেন দেখবেন সেখানে কিন্তু বিভিন্ন রকমের তথ্য আমরা দেখছি। অনেকগুলো এর মধ্যে মানে গুঞ্জন হিসেবে দেখা যাচ্ছে, অনেকে তালিকা তৈরি করছেন যে এই মন্ত্রণালয়ে তিনি যেতে পারেন, ওই মন্ত্রণালয়ে আরেকজনের নাম আসছে এরকম। কিন্তু বিএনপির একদম মানে কোর থেকে আমাদের সহকর্মীরা যতটুকু জানতে পেরেছেন বা সোর্স থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, সেটার ভিত্তিতে আমি একটু আলোচনাটা করতে চাই। আজকের দিনটি আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন এবং অবশ্যই ঐতিহাসিক একটা দিন হতে যাচ্ছে। কেননা যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি এগিয়েছে গত 1-2 বছর ধরে, জুলাই গণঅভ্যুত্থান কিংবা এরপরে অন্তর্বর্তী সরকারের নানা চ্যালেঞ্জ এবং এর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফল আয়োজন এবং এরপরে এই মন্ত্রিসভা কিংবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয় লাভ করেছেন সেই সংসদ সদস্যদের যে শপথ গ্রহণের অনুষ্ঠানের অপেক্ষায় গোটা দেশ। আমরা জানি যে 209 আসনে এককভাবে নিরঙ্কুশ জয় লাভ করে আসলে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এই বিএনপির কোন নেতারা কিংবা কারা এই সংসদে মানে মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তাদের নিয়ে একটু আলোচনা করতে চাই।
প্রথমে যেতে চাই দলটির একেবারে শীর্ষ নেতা তারেক রহমানের যে ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ার, সেটা একটু দেখে নিতে চাই। তিনি 1988 সালে বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিক রাজনীতি শুরু করেন। 2002 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন। 2009 সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 2018 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2026 সালের আগ পর্যন্ত কখনো সরাসরি কোনো নির্বাচনে প্রার্থী হননি। তার উপরে আসলে সাধারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষার জায়গা রয়েছে। আমরা জানি যে তিনি এর আগে যখন বিএনপির কথা যদি বলতে হয়, এর আগে যখন 2001 থেকে 2006 সালের যেই বিএনপির শাসনামল ছিল, সেই সময়ে তাদের যেই বেশ কিছু জায়গায় কিন্তু বিভিন্ন বিতর্কের জায়গা ছিল, সেই বিতর্কের জায়গাগুলো থেকে কিন্তু এবার উতরে যেতে চান এবং এর আগে যে আওয়ামী লীগের শাসনামল নিয়ে মানুষের মাঝে যে হতাশার জায়গা কিংবা ক্ষোভের জায়গা ছিল, এবার কিন্তু বিএনপির সামনে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, সেগুলো থেকে সুশাসন প্রতিষ্ঠা কিংবা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে নিয়ে আসা এবং সবার নিরাপত্তা প্রতিষ্ঠা করা, নানা রকম বিষয় রয়েছে। এবং তারেক রহমান দেশে আসার পর দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে তিনি যখন দেশে ফিরেছেন, দেশে আসার পর তিনি কিন্তু যখন জনসংযোগ করেছেন, মানুষের কাছে গিয়েছেন, নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তার সামনে রয়েছেন। এবং যতটুকু জানা যাচ্ছে কিংবা এটাই স্বাভাবিক যে তিনি শেষ পর্যন্ত বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আমরা আরও একজন হেভিওয়েট নেতার ব্যাপারে জানতে চাই। তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা একেবারে মানে সবাই জানেন, সেটা হচ্ছে যে যখন তারেক রহমান নির্বাসিত ছিলেন কিংবা বেগম খালেদা জিয়া তিনি যখন আওয়ামী শাসনামলে নানারকমভাবে তিনি নিপীড়নের শিকার হয়েছেন কিংবা অনেকটা সময় তিনি হাসপাতালে কাটিয়েছেন, আদালতে তার দৌড়াদৌড়ি করতে হয়েছে, সেই সময়ে দলকে যদি কেউ একেবারে নেতৃত্ব দিয়ে থাকেন কিংবা ধরে রেখে থাকেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তার রাজনৈতিক ক্যারিয়ার হচ্ছে 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতি তিনি করেছেন। 90-এর দশকের শুরুতে বিএনপিতে তিনি যোগ দেন। 2001 থেকে 2006 সালে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 3 বার এর মধ্যে নির্বাচিত হয়েছেন। ঠাকুরগাঁও 1 আসন থেকে তিনি লড়াই করেছেন এবং এই আসনে তার কিন্তু জামায়াত ইসলামের একজন হেভিওয়েট প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি হচ্ছেন কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি এবং তার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। এবং এই আসনটি নিয়ে যখন ভোটের মাঠে লড়াই চলছিল, অনেকেই নানা রকম গুঞ্জন তুলছিলেন যে এই আসনে মির্জা ফখরুলের এবার নির্বাচন করে আসলে জয়ী হওয়াটা বেশ চ্যালেঞ্জের হবে, কিন্তু শেষ পর্যন্ত বেশ ভালো মার্জিনেই তিনি জিতেছেন। এবং সামনের দিনগুলোতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরেও আসলে বেশ নজর থাকবে সবার। এবং যতটুকু জানা যাচ্ছে যে মন্ত্রিসভায় বেশ গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তিনি পেতে পারেন, এমনকি পরবর্তী রাষ্ট্রপতির আলোচনায়ও কিন্তু তার নামটি বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। আমরা পরবর্তী আরেকটি নামের দিকে যেতে চাই। আমরা জানি যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনিও একজন হেভিওয়েট নেতা বিএনপির। তিনি শিক্ষাবিদ ও ভূতাত্ত্বিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ছিলেন তিনি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে তিনি রাজনীতিতে যোগ দেন। বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, 7 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 5 বারই নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থাৎ বোঝাই যায় বিএনপিতে বেশ গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে তার। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, তিনি কুমিল্লা 1 আসন থেকে লড়াই করেছেন। এখানেও কিন্তু বেশ নিরঙ্কুশ বিজয় পেয়েছেন, তিনি বেশ ভালো মার্জিনে তিনি জয়লাভ করেছেন এবং তিনিও বেশ গুরুত্বপূর্ণ একটা মন্ত্রিসভায় বেশ গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় তিনি পেতে পারেন বলে শোনা যাচ্ছে। এমনকি রাষ্ট্রপতির আলোচনায়ও কিন্তু তার নামটি রয়েছে। যদিও একটা বিষয় বিএনপির একদম কোর থেকে যেটা শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি হিসেবে তার নামটি থাকলেও তিনি বিএনপির এই মাঝখানের যে রাজনীতির সময়টা, কঠিন সময়টা, এই সময়টায় খুব সক্রিয়ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা নজরুল ইসলাম খান তাদের মতো খুব সক্রিয়ভাবে তাকে সামনে ওইভাবে দেখা গেছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নের জায়গা রয়েছে। তিনি সবসময় বিতর্কমুক্ত থাকতে চান, কিছুটা আড়ালে ছিলেন, যার কারণে এই রাষ্ট্রপতির আলোচনায় যদি কয়েকজনের নাম থাকে, দৌড়ে তিনি হয়তোবা প্রথম সারি থেকে কিছুটা পিছিয়ে থাকবেন। আমরা পরবর্তী আরেকজন নেতার কথা জানতে চাই। তিনি হচ্ছেন ডক্টর আব্দুল মঈন খান, আরও একজন হেভিওয়েট নেতা, সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী,
শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1991 থেকে 1996 মেয়াদে পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। বিএনপির বৈদেশিক সম্পর্ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন কমিটিতে নেতৃত্ব দেন। নরসিংদীতে তার বেশ জনপ্রিয়তা রয়েছে এবং তার আসনে তিনি মানে বেশ বড় ব্যবধানেই জয় পেয়েছেন এবং তিনিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায় বেশ গুরুত্বপূর্ণ অবস্থান তার রয়েছে। এরপরে আমরা যেতে চাই আরও একজন বড় নেতা বিএনপির, আমির খসরু মাহমুদ চৌধুরী। যেই ফ্যাসিস্ট আমলে যেই কয়েকজন নেতার উপরে সবচেয়ে বেশি মানে স্পটলাইটটা ছিল তাদের মধ্যে একজন আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম থেকে তিনি লড়াই করেছেন, সাবেক বাণিজ্যমন্ত্রী, সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে পারেন বলে জানা যাচ্ছে এবং চট্টগ্রামে তিনি যখন নির্বাচনের আগে যখন গণসংযোগ করেছেন সেখানকার নানা রকম সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন, ভোটারদের কাছে গিয়েছেন এবং তার উপরে কিন্তু চট্টগ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা অনেক বেশি এবং তাকে দেখা যাচ্ছে, আসলে আমরা যতটুকু জানতে পারছি, তিনি মন্ত্রিসভায় খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তিনি পেতে পারেন। আমরা অন্য একজন নেতার দিকে যেতে চাই, তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী। সালাউদ্দিন আহমেদ কিন্তু 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির বেশ মানে একজন মুখপাত্র হয়ে উঠেছিলেন। যে কয়েকজনকে আমরা খুব নিয়মিত ক্যামেরার সামনে দেখতাম, বিভিন্ন জায়গায় কথা বলতে দেখতাম, ভোকাল যার খুব বেশি শোনা যেত, সালাউদ্দিন আহমেদ তেমনই একজন। তিনি রাজনীতিতে আসার আগে বিসিএস প্রশাসনে ক্যাডার কর্মকর্তা ছিলেন। 1991 সালে বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন। 5 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কক্সবাজারে তার বেশ প্রভাব রয়েছে এবং বর্তমানে যে মানে তার রাজনীতির যেই অবস্থা বা বিএনপিতে তার যে অবস্থান, সব মিলিয়ে বলা যায় তিনি খুব গুরুত্বপূর্ণ একটি অবস্থান মন্ত্রিসভায় করতে যাচ্ছেন। আমরা আরও একজন নেতাকে দেখে নিতে চাই তার ক্যারিয়ার এবং যাবতীয় বিষয়গুলো। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, সাবেক পানি সম্পদ মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি ভোলা জেলা বিএনপির সভাপতি ছিলেন। 8 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও তিনি পালন করেছেন এবং তাকে ঘিরেও আসলে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। যশোয়ার কাছে ফিরে যেতে চাই। যশোয়া, আমরা গুরুত্বপূর্ণ নেতাদের আসলে যারা মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে শোনা যাচ্ছে তাদের বিষয়ে আলোচনা করছিলাম। যদি একটু প্রক্রিয়াটা ছোট্ট করে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে সকালে কিন্তু আপনার যারা বিজয়ী সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন তাদের শপথ পাঠের পাশাপাশি বিকেলে মন্ত্রিসভার তারা কিন্তু যারা মন্ত্রিসভায় থাকবেন তারা শপথ পাঠ করবেন। এর আগে সকালে যেই সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, এরপরে কিন্তু সংসদীয় নেতা বাছাই করা হবে। সংসদীয় নেতা বাছাইয়ের পর সেই সংসদীয় নেতা এরপরে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়টি তিনি দাবি জানাবেন বা আবেদন করবেন। তখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করার পরে প্রধানমন্ত্রী এই মন্ত্রিসভার বিষয়টি বা মন্ত্রিসভা বাছাই করবেন। এভাবেই কিন্তু আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার মানে দায়িত্ব বা বন্টনের বিষয়টি আসার কথা। এই ছিল আমার কাছে যশোর। যে মাকসুম, আপনি যেসব সংসদ সদস্যদের কথা বললেন এবং তাদের কিন্তু এর পূর্বেও মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা আছে, তো আমরা প্রত্যাশা করব যে সেই নবীন প্রবীণ কিংবা অভিজ্ঞতার মাঝখান থেকে নতুন একটি মন্ত্রিসভা দেখা হবে। আপনার কাছে আবারও যুক্ত হবো মাকসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। প্রচার পরিচিতিতে এগিয়ে থাকলেও বরিশালে ভোটের লড়াইয়ে হেরে গেছেন 3 হেভিওয়েট প্রার্থী ফয়জুল করিম, ডাক্তার মনীষা চক্রবর্তী ও ব্যারিস্টার ফুয়াদ। বরিশাল নয়, দেশ জুড়েই তারা আলোচিত থাকলেও নিজ নিজ আসনে বড় ভোটের ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে তাদের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের আসনগুলো থেকে অংশ নিয়েছিলেন আলোচিত 3 মুখ ইসলামী আন্দোলনের ফয়জুল করিম, বাসুদের মনীষা চক্রবর্তী ও এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ। তাদের পরিচিতি বরিশাল ছাপিয়ে দেশ ও দেশের বাইরেও, কিন্তু ব্যালটের লড়াইয়ে শেষ অবধি তারা বড় কোনো সাফল্য আনতে পারেননি।
শাহেকে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলামিক নেতা হিসেবে গোটা দেশ জুড়েই রয়েছে তার পরিচিতি। তবে বরিশাল 5 ও 6 আসনে ভোটের মাঠে বিএনপির প্রার্থীর কাছে পরাজয় বরণ করতে হয়েছে তাকে। যদিও বিগত সময়ের চেয়ে ভোট বাড়লেও শত কোটি টাকার কাছে হারার অভিযোগ তার, কিন্তু আদর্শের লড়াইয়ে মাঠেই থাকার কথা বলেন তিনি। বরিশাল 5 এবং 6-তে শুধু আমি যেন না হতে পারি, এর জন্য কমপক্ষে 100 কোটি টাকা বাজেট ছিল, আমি যেন হতে না পারি। অন্যদিকে বরিশালের মাটিতে শ্রমিক আন্দোলন সহ নানা অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়াই করা পরিচিত মুখ ডাক্তার মনীষা চক্রবর্তী। বরিশাল 5 আসন থেকে তিনিও ধানের শীষের প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। মাত্র 22,000-এর কিছু বেশি ভোট নিজের বাক্সে নিতে পেরেছিলেন প্রগতিশীল চিন্তার বাহক ডাক্তার মনীষা। তার অভিযোগ, এবারের ভোটেও কালো টাকা ছড়ানোয় তাকে হেরে যেতে হয়েছে। কালো টাকার ছড়াছড়িটাকে যদি আমরা বন্ধ করতে পারতাম, তাহলে হয়তো এই নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের পক্ষে যে একটা সৎ দেশপ্রেমের রাজনীতি, সেই রাজনীতির একটা প্রতিফলন হয়তো এবার হওয়া সম্ভব ছিল। জ্বালাময়ী বক্তব্য বিবৃতিতে আলোচিত আরেক নাম এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বরিশাল 3 আসনে জামায়াত জোটের প্রার্থী ছিলেন তিনি। ভোটের মাঠে আলোচিত নাম হলেও তিনিও দেখেননি জয়ের মুখ। অভিযোগ করেন নির্বাচনের দিন কেন্দ্র দখলের। আমাদের এজেন্টরা যে ব্যালট বাক্স টাকাচ্ছে অথবা আপনার সিল ছপ্পর মারতেছে ভয়ে, সেই কথাটা আমাদেরকে 2 দিন পরে জানাইছে। বরিশালে 6টি সংসদীয় আসনে মোট প্রার্থী ছিলেন 36 জন। এদের মধ্যে 20 জন জামানত হারিয়েছেন, আর 6টি আসনই জয় পান বিএনপির প্রার্থীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এবারে নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের হলফনামা ও নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবি। এ সময় বলা হয়, 99% প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এবার সংসদে 236 জন কোটিপতি বলেও জানায় টিআইবি। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধির প্রতিপালনে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। প্রচারণার ক্ষেত্রে যেটা দেখেছি, প্রতিটি স্তরে দল এবং প্রার্থীরা আচরণবিধির ব্যাপক লঙ্ঘন করেছেন। 99% প্রার্থী কোনো না কোনো আচরণবিধি লঙ্ঘন করেছেন, যার মধ্যে 58টি বিষয়ের উপরে কোনো না কোনো বিষয়ে আচরণবিধি তারা লঙ্ঘন করেছেন। রংপুরের পীরগঞ্জ 6 আসনের হাসারপাড়া ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও গণভোটের ব্যালট সহ 2টি সিল উদ্ধার করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন। সোমবার সকালে উপজেলার হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার ও সিল উদ্ধার করা হয়। স্কুলটির প্রধান শিক্ষক ও স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয় খুলে শ্রেণীকক্ষের ভেতরে একটি পরিত্যক্ত আলমারিতে 6টি ব্যালট পেপার দেখতে পান স্কুলের 2 শিক্ষার্থী ও প্রধান শিক্ষক। পরে প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন 2টি ধানের শীষে সিল দেয়া ব্যালট পেপার ও 4টি গণভোটের ব্যালট পেপার উদ্ধার করে। তাদের দাবি, এই আসনে ভোট জালিয়াতি করে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলামকে হারিয়ে দেওয়া হয়েছে, তাই ভোট পুনঃগণনার দাবিও জানান তারা। দিনাজপুরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে 5 নারী আহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, নতুন ভবনের কাজ ও সেপটিক ট্যাঙ্ক খননের সময় পাশেই মাটি উত্তোলন করে রাখা হয়। এর পাশেই ছিল স্কুলের দেয়াল। হঠাৎ মাটির চাপে দেয়ালটি ধসে পড়ে। স্কুল কর্তৃপক্ষের অসাবধানতায় এই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। অসাবধানতায় ঘটল দুর্ঘটনা, হাসপাতালে শয্যাশায়ী 5 নারী। দিনাজপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে চলছে নতুন ভবন নির্মাণের কাজ। সেপটিক ট্যাঙ্ক খননের মাটি সীমানা দেয়ালের পাশে স্তূপ করে রাখা হয়। সোমবার দুপুর 3টার দিকে হঠাৎ মাটির চাপে দেয়ালটি ধসে পড়ে। এই সময় সেখানে বসে থাকা 5 নারী চাপা পড়েন। এই স্কুলের ঠিকাদারের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, আরেকজন নাম হচ্ছে রনি।
ওনাদের পক্ষ থেকে বা স্কুল থেকে যে কোনো রকম যে সাহায্যের জন্য আগে আসবে, কেউ কোনো রকম আগে আসে না। 30 থেকে 40টা লেবার ছিল ওদের, এটা যখন অ্যাক্সিডেন্টটা হয়, ওয়ালটা পড়ে যায়, একটা লেবারও আসেনি। কেউ মাটির নিচে চাপা পড়েছিল, ইটালের নিচে চাপা পড়েছিল, আমরা ইটাল মাটি সরায় ওদেরকে টানে বার করছি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে 5 জনকে উদ্ধার করে তাদের দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সম্ভবত দেয়ালটা একটু কাছে ছিল আর কি, শুকায় না আর কি, অত সম্প্রতি দেয়ালটা উঠাইছে, যে কারণে মাটির চাপে দেয়ালটা ভেঙে গেছে। 5 জন মোটামুটি ভালো, কেউ ভালো আর কি, তবে একজন অবস্থায় হালকা একটু গুরুতর। স্কুল কর্তৃপক্ষের অসাবধানতায় এই দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর। সময় সংবাদ, দিনাজপুর। কক্সবাজারে চিংড়ি ঘেরের শ্রমিককে চাকরিচ্যুত করার জের ধরে মালিককে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ঈদগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, মোস্তফা কামালের চিংড়ি ঘেরে গত 6 মাস আগে কাজ নিয়েছিলেন সোলাইমান। প্রায় সময় ঘের থেকে মাছ চুরি করায় গত 2 মাস আগে চাকরিচ্যুত করা হয় তাকে। এর জেরে সোমবার সন্ধ্যায় ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখে মোস্তফা কামালকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অস্থায়ী কর্মচারীদের চাকরি পর্যায়ক্রমে স্থায়ী করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার সকালে টাইগার পাসে সিটি কর্পোরেশনের কার্যালয়ে বিভিন্ন তালিকায় 19টি পদের 459 জন কর্মচারীকে স্থায়ী করা হয়। এতে উল্লাসে মেতে ওঠেন কর্মচারীরা। এ সময় মেয়র জানান, দায়িত্ব নেয়ার পর 1450 জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। প্রশাসনিক কাঠামো ও আর্থিক সক্ষমতা পর্যালোচনা করে ধাপে ধাপে ভবিষ্যতেও কর্মচারীদের স্থায়ীকরণ করা হবে। গাইবান্ধা জেনারেল হাসপাতালে ওষুধ সংকট থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে রোগীদের। মেরামত ও সরবরাহ সংকটে হচ্ছে না ল্যাব পরীক্ষা, এক্স-রে ও আলট্রাসোনোগ্রাফি। কর্তৃপক্ষ জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে তৎকালীন তত্ত্বাবধায়কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে বন্ধ হয়ে যায় ক্রয় ও মেরামত প্রক্রিয়া। প্রশাসনিক জটিলতায় এখনও থেমে আছে সেই প্রক্রিয়া। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সরকারি সেবা প্রত্যাশীদের। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সোহেল রানা। ফিল্মের অভাবে হচ্ছে না এক্স-রে, ওষুধ সংকটে খালি হাতে ফিরতে হচ্ছে রোগীদের। জরুরি বিভাগে ব্যবহৃত গজ ব্যান্ডেজ সহ সবকিছুই কিনতে হচ্ছে বাইরে থেকে। কিট সংকটে বন্ধ প্যাথোলজির সেবা, মেশিন নষ্ট থাকায় হচ্ছে না আলট্রাসোনোগ্রাফি। এ চিত্র গাইবান্ধা জেনারেল হাসপাতালের। চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। কর্তৃপক্ষ জানায়, 2024-25 অর্থ বছরের জন্য ওষুধ, এক্স-রে ফিল্ম সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কেমিক্যাল ও সরঞ্জাম ক্রয়, যন্ত্রপাতি মেরামত, তুলা, গজ ব্যান্ডেজ ও অক্সিজেন সরবরাহ সহ বিভিন্ন খাতে 8,72,61,000 টাকার দরপত্র আহ্বান করা হয় গত বছরের 2 ফেব্রুয়ারি। কিন্তু হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অভিযোগ উঠলে বন্ধ হয়ে যায় ক্রয় প্রক্রিয়া। 2025-26 অর্থ বছরের অর্ধেক শেষ হলেও এখনো বন্ধ পুরো এমএসআর ক্রয় প্রক্রিয়া। এতে রোগীদের ভোগান্তি চরমে। এই জায়গায় কোনো এক্সরে করতে চাইলে আমার দালালেরা বলে যে বলে বাইরে দেওয়া লাগবে। এই জায়গায় কোনো মেশিন নাই। একটা ওষুধ আমি এখান থেকে পাই, সব ওষুধ আমার বাইরে থেকে কেনা হয়েছে। OMF20 আমাকে দিছে অ্যান্টাসিড। আমার 5টা দিছে, তার মধ্যে 2টা এখানে পাওয়া গেছে ট্যাবলেট, আর হচ্ছে 3টা বাইরে থেকে কিনতে বলছে। টেস্ট যদি হয় এখানে মূল্যায়ন করে না সেই টেস্টটা। আলট্রাসোনোগ্রাম মেশিনটা প্রায় 2 বছর থেকে আমাদের নষ্ট অবস্থায় পড়ে আছে। এটা আমরা লিখছি, লেখা পর্যন্তই আছে, এখনো মেরামত করার কোনো ব্যবস্থা হয়নি। হাসপাতালের আবাসিক কর্মকর্তা বলেন, প্রশাসনিক জটিলতায় নির্ধারিত সময়ে সম্ভব হয়নি ওষুধ ক্রয়। জানান, সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব এটা এখন করা যাবে।
মূল যে ঘাটতিটা ছিল যে ক্রয়কারী কর্তৃপক্ষ তারই অনুপস্থিতি, তো সেটি এখন নেই। আশা করি সামনে দ্রুত সমাধান হবে। গাইবান্ধার 7 উপজেলার মানুষ সরকারি এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আবারও একটু ফিরতে চাই দেশের খবরে। আজ জাতীয় সংসদের নবনির্বাচিত যে সংসদ সদস্য আছেন তারা শপথ গ্রহণ করবেন, নতুন মন্ত্রিসভা সামনে আসবে, মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। এসব বিষয় নিয়ে জাতীয় নির্বাচনে বিজয়ী এমপি ও নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানাতে সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুম আলম খান। মাকসুম, আপনাকে আরও একবার স্বাগত। কিছুক্ষণ আগে আপনি জানাচ্ছিলেন কিছু যারা সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন তাদের তথ্য জানাচ্ছিলেন, কারা মন্ত্রিত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছে সেসব তথ্য জানাচ্ছিলেন। নতুন কি তথ্য আছে আপনার কাছে? জি, আমরা অনেক হেভিওয়েট নেতাদের কথা জানিয়েছি, আরও কিছু তথ্য আমার হাতে রয়েছে। এরই মধ্যে আমাদের রিপোর্টার কিংবা আমাদের সহকর্মীরা কিন্তু সংসদ ভবনের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন। সেখানে আজকে একটি ঐতিহাসিক দিন, সেটি কাভার করার জন্যই তারা রওনা দিচ্ছেন। আসলে দেশের মানুষের জন্য এটি একটি খুবই ঐতিহাসিক দিন। সাধারণ মানুষ যারা রয়েছেন, রাজনৈতিক সচেতন যারা রয়েছেন তাদের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসলে সারাদিনই নজর থাকবে সবার। কেননা জাতীয় সংসদ নির্বাচনে যারা নবনির্বাচিত সংসদ সদস্য এবং এরপরে যে মন্ত্রিসভা গঠিত হবে তারাও কিন্তু শপথ গ্রহণ করবেন একে একে। আমরা একটু আমাদের হাতে যে তথ্যগুলো আছে দেখে নিতে চাই। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। সেই বিএনপির শীর্ষ যে নেতা রয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি 1988 সালে বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিক রাজনৈতিক ক্যারিয়ার তিনি শুরু করেন। 2002 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন। 2009 সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। এরপর 2018 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়টায় কিন্তু তিনি একরকম দেশ থেকে নির্বাসিত জীবন কাটিয়েছেন, লন্ডনে অবস্থান করেছেন। এরপর 2026 সালের আগ পর্যন্ত কখনো তিনি সরাসরি কোনো নির্বাচনে প্রার্থী হননি। তবে এইবার মানে সবার চোখ ছিল কিন্তু তারেক রহমানের দিকে। তিনি ঢাকা 17 আসন এবং এছাড়াও বগুড়া 6 আসন থেকে লড়াই করেছেন। দুটোতেই তিনি 2 আসন থেকেই তিনি নির্বাচিত হয়েছেন, তবে বগুড়া 6 আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। ঢাকা 17 আসনে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামের এস.এম. খালিদুজ্জামান, তার সঙ্গে তার একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং এই আসনে আমরা দেখেছি মাত্র 4 থেকে 4.5 হাজার ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছেন। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে মন্ত্রিসভার প্রধান হিসেবে, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। তার প্রতি আসলে বিশেষ করে তার প্রতি মানুষের আস্থার জায়গাটা অনেক বেশি থাকবে। তিনি যেই দীর্ঘদিন পর দেশে ফিরেছেন এবং একটি দলের প্রধান হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, সামনে যে দেশের যে সুশাসন কিংবা গণতান্ত্রিক ধারায় দেশকে পরিচালিত করা, সবার নিরাপত্তা, দ্রব্যমূল্য, নানা রকম চ্যালেঞ্জ আসলে তার সামনে রয়েছে। সেগুলো যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণের কিন্তু ভার বা চ্যালেঞ্জ তার উপরেই সবচেয়ে বেশি। আমরা একটু অন্য একজন নেতার দিকে যেতে চাই। এর আগে আমরা অনেক হেভিওয়েট নেতার কথা বলেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা মানে ধারাবাহিকভাবে আমরা অন্য নেতাদের দিকেও একটু আলোকপাত করতে চাই, তাদের ক্যারিয়ারটা দেখতে চাই। অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জ্যেষ্ঠ আইনজীবী, 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জে মুজিব বাহিনীর প্রধান ছিলেন এবং তাকে আমরা যেই বিষয়টা সবচেয়ে বেশি সরব থাকতে দেখেছি, মুক্তিযুদ্ধ বিষয়ে তিনি কিন্তু একেবারেই আপোষ করেন না। সবসময় দেখেছি টক শো হোক বা যে কোনো জায়গায় যখন তিনি পাবলিক স্পিচ দেন সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়টা তিনি খুব বলিষ্ঠ কণ্ঠে আসলে উচ্চারণ করেন। 1986 সালে 3য় জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। 5 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং কিশোরগঞ্জে যেই জায়গাটা থেকে, যে আসন থেকে তিনি নির্বাচন করেন, সেইখানে কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার একটা লড়াই এর আগে আমরা দেখেছি। সেই এলাকায় কিন্তু তার নিজের এলাকায় তিনি যে বেশ জনপ্রিয়, সেটা কিন্তু দেখা যায় তার ভোটের ফলাফলে বেশ বড় ব্যবধানে তিনি জয় পেয়েছেন তার আসন থেকে। আমরা একটু অন্য কোনো নেতার সম্পর্কে জানতে চাই। বিএনপির আরও অনেক হেভিওয়েট এবং আলোচিত নেতা রয়েছেন যারা এবার মন্ত্রিসভার দৌড়ে রয়েছেন। আব্দুল আওয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান বিএনপি, তিনি বেশ আলোচিত এবং আলোচিত হয়েছেন ভোটের মাঠে। তিনি হচ্ছেন যে শীর্ষ 10 ধনী প্রার্থীর তালিকা করা হয়েছিল, সেখানে সবার ওপরে ছিলেন। তার স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ 600 কোটির উপরে, 600 কোটি টাকার বেশি দেখানো হয়েছে এবং
এই একটা বিষয়ে তিনি ভোটের মাঠে বেশ আলোচিত ছিলেন এবং তাছাড়াও তিনি বেশ অভিজ্ঞ রাজনীতিবিদ, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তা। এবং তিনি যখন নির্বাচনে জনসংযোগ করেছেন, পথসভা করেছেন, সেই সব জায়গাগুলোতে কিন্তু দেখা গিয়েছে তিনি তার আসনে এই ব্যবসা, শিল্প, এই বিষয়গুলোতে তরুণ সমাজ এবং যারা রয়েছেন অন্যান্য শ্রেণী পেশার মানুষ রয়েছেন তাদের কাছে গিয়ে কিন্তু এই বিষয়গুলো খুব হাইলাইট করেছেন এবং প্রতিশ্রুতিতে তার এই বিষয়গুলো অনেক ছিল যে এই জায়গাগুলোতে, এই খাতগুলোতে তিনি ওই আসনে উন্নয়ন করতে চান। এফবিসিসিআইর সাবেক সভাপতি এবং ন্যাশনাল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি, মাল্টিমোড গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অর্থাৎ বোঝাই যায় বেশ বড় বড় প্রতিষ্ঠান সংস্থার শীর্ষস্থানীয় পদে তিনি ছিলেন বা আছেন। 2026 জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি তার আসন থেকে নির্বাচিত হয়েছেন ফেনী 3 থেকে। এরপরে আমরা অন্য আরেকজন নেতার দিকে দেখতে চাই, ব্যারিস্টার কায়সার কামাল, আইন বিষয়ক সম্পাদক বিএনপি। তিনি নেত্রকোনা থেকে নির্বাচন করেছেন, সদা হাস্যোজ্জ্বল থাকেন এবং আদালত পাড়ায় খুব পরিচিত মুখ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী, 3 বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারই নির্বাচিত হয়েছেন। তো তার জন্য এটা বেশ এক্সাইটমেন্ট বা রোমাঞ্চের বিষয়। প্রথমবার নির্বাচিত হয়েছেন, শপথ পাঠ করবেন, নিশ্চয়ই তার এক্সাইটমেন্টটা অন্য যারা এর আগে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের চেয়ে একটু বেশিই থাকবে এবং যারাই এখানে আসলে পার্টিসিপেট করছে তাদের জন্য থাকবে, কারণ এবার আসলে পরিবর্তিত পরিস্থিতিতে একটা ভিন্ন রাজনৈতিক চিত্র। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য ছিলেন, ছাত্র রাজনীতি কিংবা ছাত্র পর্যায়ের রাজনীতির সঙ্গে তিনি বেশ ভালোভাবেই জড়িত। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতেও তিনি কিন্তু ছিলেন। আমরা আরেকজনকে একটু দেখে নিতে চাই। অনেকেই রয়েছেন যারা খুবই আলোচিত হয়েছেন এবং মন্ত্রিসভার যে আলোচনা, সেই আলোচনায় খুব ভালোভাবেই রয়েছেন। ডক্টর রেজা কিবরিয়া, তাকে নিয়েও কিন্তু অনেক বড় আলোচনা চলছে, এমনকি বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবখানে যদি গুঞ্জন বলা হয় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেতে পারেন, এমন একটা আলোচনা কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়া থেকে সবখানে এই আলোচনায় সয়লাভ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, তিনি বিভিন্ন দেশে সরকারের সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছেন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে তিনি কাজ করেছেন, যেটা বলছিলাম দীর্ঘ সময় তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। 2018 সালে তিনি গণফোরামে যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে আসেন। তার বাবা কিন্তু সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া এবং তিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন এবং তিনি যে একটি জনসভায় একটি প্রোগ্রামে তিনি গ্রেনেড হামলায় কিন্তু মারা যান। তার পরিবারের প্রতি আসলে তার যে আসন হবিগঞ্জ এলাকায় আসলে বেশ আলোচিত তার পরিবারটি এবং সবার মাঝে বেশ তাদের খ্যাতি রয়েছে। 2018 সালে তিনি গণফোরামে তার ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় আসলে গণফোরামে। এরপর 2 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। গণফোরাম ছাড়াও গণ অধিকার পরিষদে তিনি ছিলেন। এছাড়া গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে এরপরে আম জনতার দল, সেখানেও তার সংশ্লিষ্টতা ছিল। এর আগে বেশ আগে যেই গণশক্তি নামে যেই ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দল নিয়ে আসার কথা ছিল, সেই গণশক্তিতে যোগদানের বিষয়েও কিন্তু তিনি আগ্রহ দেখিয়েছিলেন। পারিবারিক সূত্রে তিনি আসলে আওয়ামী সমর্থক এর আগে ছিলেন, কিন্তু পরবর্তীতে এসে তিনি বিএনপিতে যোগদান করেন এবং এরপরে তিনি তার ওই এলাকা থেকে আসলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিও শপথ গ্রহণ করবেন। তিনি বাংলাদেশের 18তম অর্থমন্ত্রী, যেটা বলছিলাম, শাহ এম.এস. কিবরিয়ার ছেলে। আমরা আরও কোনো নেতার ক্যারিয়ার এবং বিস্তারিত একটু দেখে নিতে চাই। বেশ আলোচিত একজনের তথ্য এখানে চলে এসেছে। নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি। 2018 সাল থেকেই নুরুল হক নূর কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক একটি নাম। রাজনীতিতে আসার আগে তিনি ছাত্র নেতা ছিলেন, গণ অধিকার পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েই কিন্তু দেশব্যাপী তিনি পরিচিতি লাভ করেন। শুধু কোটা সংস্কার আন্দোলনই না, এরপরে যদি সড়ক আন্দোলন বলা হয় কিংবা নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনেও কিন্তু তাকে বেশ সক্রিয় দেখা গেছে এবং বিভিন্ন সময় তাকে আমরা যেটা দেখেছি যে বেশ
ন্যায্য বিভিন্ন বিষয়ে কথা বলে কিন্তু তিনি অনেকের বিরাগ ভাজন হয়েছেন, যার কারণে তাকে অনেক অন্যায় অবিচার সহ্য করতে হয়েছে, মানে হাসপাতালে যেতে হয়েছে। তো তার উপরে বাংলাদেশের অনেক মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের একটা সেন্টিমেন্ট কাজ করে এবং অনেক ক্ষেত্রে বলা হয় যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যেই মুখ, অর্থাৎ আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলাম, তাদের সিনিয়র হিসেবে বা তাদেরকে গাইড করার জন্য একসময় তিনি বেশ মানে সামনে থেকে বেশ ভূমিকা রেখেছেন বলা যায়, নুরুল হক নূর। তিনি এবার যদিও ইলেকশনে অংশ নিয়েছেন বিএনপির যে জোটটা, সেই জোটের সঙ্গে মিলে গণ অধিকার পরিষদ থেকে। তার রাজনৈতিক ক্যারিয়ার আরও একটু যদি বলতে চাই, 2019 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। সেই সময় আমরা একটা বিষয় তার প্রশংসার কথাই বলতে হবে। ডাকসু নির্বাচিত হলে আমরা দেখেছি ডাকসুর একটা মানে কালচার আছে, অনেকেই বলেন ব্যাড কালচার। সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচিত হলে যেই দল থেকে হন, একটা ক্যাম্পাসে একটা বাড়তি আধিপত্য, বিভিন্ন রকম বিষয় স্থাপন করার, প্রতিষ্ঠা করার চেষ্টা করে। নুরুল হক নূরের এইখানে একটা প্রশংসা শোনা যায়, তিনি এইখানে বেশ লিবারেল ছিলেন সাধারণ শিক্ষার্থী এবং অন্য দলের প্রতি। 2026 সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তার এলাকায় এবং বাংলাদেশের ওভারঅল রাজনীতিতে তার প্রতি তরুণ নেতৃত্বের হিসেবে তার উপরে আসলে মানুষের আস্থার জায়গা রয়েছে। আমাদের হাতে আরও কোনো তথ্য রয়েছে কিনা দেখে নিতে চাই। খন্দকার আবু আশফাক ঢাকা 1 আসন থেকে তিনি লড়াই করেছেন, সভাপতি ঢাকা জেলা বিএনপি, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার একজন সক্রিয় সদস্য। তিনি 2026 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি যে ঢাকা 1 আসন থেকে লড়াই করেছেন, এখানে কিন্তু খুব সহজ হয়েছে তার মানে নির্বাচনে জয়লাভ, তা বলা যাবে না। যারা এখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী কিংবা অন্য দলগুলো, তারা কিন্তু ভোটের মাঠে তাকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। এবং আমরা যদি জনসংযোগ কিংবা যেই ভোটের আগের যেই প্রক্রিয়াগুলো ছিল, সেইখানেও কিন্তু দেখেছি কর্মী সমর্থক দুদলের মানে এক ধরনের কি বলে আধিপত্য, ওই এলাকাটায় দুই পক্ষরই আসলে এক ধরনের আধিপত্য দেখা গেছে। একেবারে একতরফাভাবে তিনি সেই জায়গা থেকে খুব সহজভাবে বেরিয়ে এসেছেন, একেবারে সেটা বলা যাবে না। তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকও ছিলেন। 2 বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন। তার এলাকার মানুষের তার উপরে আসলে বেশ আস্থার জায়গা রয়েছে। আর কোনো তথ্য আমাদের হাতে আছে কিনা দেখতে চাই। ববি হাজ্জাজ, চেয়ারম্যান NDM, যদিও তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে এবার নির্বাচন করেছেন। শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা, 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 2026 জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি যেই আসনটি থেকে লড়াই করেছেন ঢাকা 13, সেই 13 আসনটির ফলাফল নিয়ে কিন্তু ভোটের দিন বেশ কানাঘুষা কিংবা আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে এই আসনে তাকে লড়াই করতে হয়েছে মামুনুল হকের বিপরীতে এবং তিনি কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন। এক সময় শোনা যাচ্ছিল যে মামুনুল হকের কাছে তিনি এই আসনটি হারিয়ে ফেলেছেন, অর্থাৎ মামুনুল হক জয়লাভ করেছেন। পরবর্তীতে জানা যায় যে না, তিনি এখানে বিএনপির ব্যানারে তিনি আসলে এখান থেকে জয়লাভ করেছেন এবং এটি নিয়ে কিন্তু খেলাফতে মজলিসের আসলে বেশ আক্ষেপের জায়গা রয়েছে এবং তারা কিন্তু নানা রকম কারসাজির অভিযোগও তোলেন। তবে শেষ পর্যন্ত এই আসনটি থেকে তিনি জয়লাভ করেছেন এবং তিনি বেশ আলোচিত একজন মুখ। আমরা একটু আরও একজনকে দেখে নিতে চাই। তিনি হচ্ছেন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদকও তিনি ছিলেন। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন 6 বারের মধ্যে। 1988 সালে তিনি প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়েও আসলে এবার ব্যাপক আলোচনা রয়েছে। অনেকগুলো নামই সোশ্যাল মিডিয়াতে শোনা যায়। কখনো শোনা যাচ্ছে তামিম ইকবালের কথা, কখনো শোনা যাচ্ছে আলী আসগর লবির কথা, অনেকের নামই শোনা যাচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপরও কিন্তু দিকেও কিন্তু মানুষের একটা নজরের জায়গা রয়েছেন, যে এই মন্ত্রণালয়ে তিনি প্রতিমন্ত্রী হিসেবে নিতাই রায়চৌধুরী আগে দায়িত্ব পালন করেছেন। আমরা আরও একজনের বিভিন্ন তথ্য দেখে নিতে চাই। শাচিং প্রু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। তিনি যদি পাহাড়ি অঞ্চলের কথা বলা হয়,
পাহাড়ি অঞ্চল, সেইখানকার জনগোষ্ঠী কিংবা জনজীবন সেখানে কিন্তু বেশ চ্যালেঞ্জ রয়েছে। যদি যাতায়াতের কথা বলা হয়, যোগাযোগের কথা বলা হয়, চিকিৎসার কথা বলা হয়, শিক্ষার কথা বলা হয়, সেখানকার মানুষের কিন্তু এগুলো নিয়ে আক্ষেপ, হতাশা কিংবা অনেক চাওয়া পাওয়ার জায়গা রয়েছে। তো ওই অঞ্চলগুলো থেকে যারাই নির্বাচিত হয়ে আসেন তাদের উপরে মানুষের আকাঙ্ক্ষার জায়গা যেমন থাকে, তাদের নিজেদেরও আসলে চ্যালেঞ্জ থাকে সেই আকাঙ্ক্ষা পূরণের। বোমাং রাজপুত্র হিসেবে তিনি পরিচিত। তিনি একজন বেশ অভিজ্ঞ রাজনীতিবিদ। বান্দরবান জেলা বিএনপির তিনি আহ্বায়ক, 4 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং যেটি বলছিলাম যে বান্দরবানের মানুষের আসলে তার উপরে অবশ্যই ব্যাপক মানে কি বলবো প্রত্যাশার জায়গা রয়েছে। তো যশোর আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আমরা অনেক বিএনপির হেভিওয়েট অভিজ্ঞ, বিএনপির ব্যানারে বিএনপি জোটে যারা নির্বাচন করেছেন তাদের সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা করছিলাম। এরপরে যখন শপথ অনুষ্ঠান হবে এবং মন্ত্রিসভা গঠন হবে তখন আসলে বোঝা যাবে আসলে তার এই মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা রয়েছে, চ্যালেঞ্জের জায়গা রয়েছে, সেইটা পূরণে কতটুকু সাকসেসফুল তারা হন। জি মাকসুম, আপনাকে ধন্যবাদ। আমাদের আসলে আরো অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হবে একদম যে ফাইনাল তালিকা মন্ত্রিপরিষদের, সেটির জন্য আপনার সঙ্গে নিশ্চয়ই এর মাঝে আমরা আবারও যুক্ত হব, আরো তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।